শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দরজার ওপাশ থেকে উর্বি উকি দিয়ে বলে ওঠে, ইনস্ট্যান্ট স্ন্যাক্স বানিয়েছি শর্মি, খাবে তুমি? শর্মির থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সে বিছানায় উপর হয়ে পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। সায়মী বই থেকে মাথা তুলে তাকায়। উর্বি ঘরের ভেতরে ঢুকে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে শর্মি? পেটে ব্যথা আন্টি। পিরিয়ড হয়েছে? গরম পানি এনে দেবো? শর্মি মাথা নাড়ায়। উর্বি বিছানার একপাশে বসে বলে, কি হয়েছে খুলে বলো। কাতরাতে কাতরাতে বলে, চটপটে খেয়ে এসেছি স্কুল থেকে, আপনি প্লিজ পাপাকে বলবেন না। উর্বি হেসে ফেলে, তারপর বলে, সিক্রেট রাখবো? সায়মী উর্বির দিকে তাকায়। উর্বি সায়মীর চোখে চোখ রেখে শর্মিকে বলতে থাকে, তোমাদের এত এত সিক্রেট পেটে রাখতে রাখতে তো আমার পেট রীতিমতো ফুলে যাচ্ছে। এর বিনিময়ে আমি কি পাবো? সায়মী মাথা নিচু করে হাসে, তারপর নিচু স্বরে বলে ওঠে, থ্যাঙ্কস আন্টি, পাপাকে কিছু না বলার জন্য। উর্বি ব্যাগ গোছাচ্ছিল। রানা পেশে মাথা থেকে টুপি খুলে আলমারিতে তুলে রেখে ঘুরে উর্বির দিকে তাকায়। সে এই মাত্র জুম্মার নামাজ আদায় করে ফিরেছে। পরনে তার ধবধবে সাদা রঙের পাঞ্জাবি। উর্বি এক পলক রাওনাফের দিকে তাকায়। রাওনাফ নিচু স্বরে বলে, আমি দুঃখিত, তোমার মা অসুস্থ, আমি যেতে পারছি না, ওনার কাছে ক্ষমা প্রার্থী। উর্বি ম্লান হেসে বলে, এভাবে বলার কিচ্ছু নেই। আর তাছাড়া মা অসুস্থ নয়, আমাকে দেখতে চাইছেন বলে মিথ্যে বলেছে। এমনিতে তো আমি যেতাম না। রাওনাফ দাঁড়িয়ে থাকে চুপচাপ। রাওশানারা চেঁচামেচি শুরু করে দিয়েছে তার বড় ছেলের উপর। উর্বিকে এভাবে একা কেন ছাড়া হচ্ছে তাই। রাওনাফ বারবার তার মাকে বুঝিয়েছে তার অনেক কাজ আছে, তবুও চেঁচামেচি কমছেই না। কিছু সময় বাদে রাওশানারা মুখ ভার করে পায়চারি করছে। উর্বি তার ব্যাগ রেখে রাওশানারার ঘরের বাইরে এসে দাঁড়ায়। মা? রাওশানারা তাকায়। মা, আমি তবে এবার রওনা দিলাম। আপনি ভালো থাকবেন, ওষুধটা ঠিকঠাক মতো খাবেন। 2 দিন কিন্তু দেরি করবে না, মনে থাকে যেন। উর্বি হেসে মাথা নাড়ায়। রাওশানারার কাছে সে হাসি বড্ড মধুর লাগে। 2 দিনের বেশি থাকতেও পারবো না মা, অফিস আছে তো আমার। তবুও বাপের বাড়ি গেলে মেয়েদের পা আটকে যায় কিনা। মজার ছলে বলে ওঠে রাওশানারা। ঠিক আছে, আপনি আমাকে একটা কথা দিন এবার। কি কথা? কৌতূহলী হয়ে রাওশানারা জানতে চায়। অন্তরার উপর চেঁচামেচি করবেন না। সেদিন যেমন আদর করেছিলেন তেমন করেই আদর করবেন। অন্তরার ঘরের দরজা খোলাই ছিল। সে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তার শরীরটা বেজায় খারাপ। উর্বি ঢুকে বিছানায় বসে। অন্তরা উঠে বসতে চায়, উর্বি বাধা দেয়। আপনি রওনা দিচ্ছেন তো ভাবি? এই তো এখন দেব। একটু যে নিচে নামবো তাও পারছি না, মাথা তুলে দাঁড়াতেই পারছি না। তোমার নামতে হবে না, তুমি বিশ্রাম করো। যে কোনো সমস্যার কথা আমিরুনকেও জানিও, ওই সব করে দেবে। তাছাড়া তোমার মেজো ভাবিও 2-1 দিনের মধ্যে এসে পড়বে। অন্তরা মাথা নাড়ায়। আপনি না থাকলে বাড়িটা অন্যরকম হয়ে যায় ভাবি, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। উর্বি হাসে। অন্তরা বলতে থাকে, হাসবেন না ভাবি, আপনাকে যে কতটা পছন্দ করে ফেলেছি আপনি জানেন না। শর্মিকে বলে উর্বি গাড়িতে উঠে। শর্মির বলতে ইচ্ছে করছে সে আন্টিকে মিস করবে, কিন্তু পাশেই নাবিল দাঁড়িয়ে, তাই সে চুপ করে থাকে। উর্বি গাড়িতে উঠে বসে জানলা দিয়ে রাওনাফের দিকে তাকায়। রাওনাফ ফোনে কথা বলছে। উর্বি কেন এমনটা করলো উর্বি জানে না। সে কেন তাকালো রাওনাফের দিকে? ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। নাবিল বিড়বিড় করে বলে, থাক, 2 দিন শান্তিতে থাকতে পারবো। সায়মী আর শর্মী কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। তহুরা একটা পেয়ালায় কিছু কাঠবাদাম নিয়ে এসে উর্বির সামনে রাখে। তারপর উর্বির পাশে বসে। উর্বি মাথা তুলে ভাবের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, মায়ের মিছিমিছি অসুস্থতার কথা বলা উচিত হয়নি, এমনি বললেই চলে আসতাম। তহুরা তার জবাব না দিয়ে বলে, নে বাদাম খা। ভাত খাবি কখন? ভাত বেড়ে দে। না, পরে। হ্যাঁ রে, জামাইয়ের সাথে কথা হয়? পাশ থেকে লুৎফুন্নাহার বলে ওঠে, কেন মা? না, সারাদিনে একবারও দেখলাম না ফোন দিতে। মা, সে একজন ডক্টর, তার কত কাজ জানো তুমি? তা বুঝলাম, রাতে তো দিতে পারে, তুইও তো দিতে পারিস। আমার দরকার হলে আমিই দেব। তুমি এত চিন্তা কেন করছো মা? চিন্তা করবো না, ও বাড়ির সবার সাথে কথা বলছিস,
অথচ যার সাথে বিয়ে হয়েছে তার সাথে কথা বলিস না। চিন্তা করব না আমি? না, করবে না। লুৎফুন্নাহা চুপ হয়ে যায়। কিছু সময় পরে বলতে থাকে, এত শিক্ষিত না হয়ে ভালোই করেছিস। বাবা মা যার সাথে বিয়ে দিয়েছে চুপচাপ মেনে নিয়েছি, সুখে থেকেছি। আর কিছু বলবে? জিজ্ঞেস করে উর্বি। না। লুৎফুন্নাহা চলে যায়। তহুরা উর্বির দিকে তাকিয়ে মিনমিন করে বলে, তুই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো উর্বি? হ্যাঁ, করো। রানা ভাই আর তুই তোরা এক বিছানায় ঘুমাস তো? উর্বি হাসে, পাগলের মতো গা দুলিয়ে হাসে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলে, হ্যাঁ, একেবারে এক বিছানায় পাশাপাশি কাছাকাছি ঘুমাই। যাও তুমি, ভাত খাবো ভাবি। তহুরা বসে থাকে উর্বির দিকে তাকিয়ে। আল্লাহ যেন তার ননদ নন্দাইকে ভালো রাখে। সে সেই দোয়াই করতে থাকে মনে মনে। সে উর্বির জীবনে আর কোনো ঝামেলা চায় না। উর্বি ফোনের দিকে তাকায়। সত্যি তো, এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, তার শাশুড়ি ফোন দিয়েছে, তার যা দুজন ফোন দিয়েছে, শর্মিও ফোন দিয়েছে, শুধু রাওনাফ দেয়নি। রাওনাফের কি ফোন দেওয়া উচিত ছিল? স্ত্রী হিসেবে সামনাসামনি এতটা কনসার্ন দেখায় উর্বির প্রতি। এই সম্পর্কের সমীকরণ উর্বি বুঝতে পারছে না। পাজেল হয়ে আছে সে। অবশ্য এটা ওই জীবনের থেকে বেটার, যেটা উর্বির অতীত ছিল। যেটুকু সম্মান পাচ্ছে তাই সই। এক জীবনে সব পেতে হবে এমন তো কোনো কথা নেই। হুট করে হাতে ফোনটা তুলে নেয় সে। সামনের সপ্তাহে আখতারুজ্জামানের কাছে কাউন্সিলিং এর জন্য যেতে হবে। উর্বি এক মনে হাসতে থাকে, বিড়বিড় করে বলে ওঠে, পাগলের ডাক্তার তোমাকে সারাতে পারবে উর্বি? অন্তরা ঢুলো ঢুলো চোখে তাকিয়ে আছে। তার সামনে সামিউল দাঁড়িয়ে। স্ত্রীর জন্য তাকে ভীষণ চিন্তিত দেখা যাচ্ছে। লামিয়া বলে ওঠে, বাচ্চার অবস্থা স্বাভাবিক একেবারে, ভয়ে কিছু নেই। এই সময় একটু শরীর খারাপটা লাগবেই, ভয়ে কিছু নেই। আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি, বেশি অসুবিধা হলে আমাকে জানাবে। অন্তরা উঠে বসে। দুজন নার্স তাকে সাহায্য করে। তার সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা। রাওনাফ ডক্টর লামিয়ার কেবিনের বাইরে গিয়ে দাঁড়ায়। লামিয়া বলে, রনফ শোনো, তোমার ভাইয়ের বউয়ের পাশাপাশি তোমার ভাইয়ের খেয়াল রেখো। ভাইয়ের চিন্তায় চিন্তায় আবার কি না কি হয়। সামিউল লজ্জা পায়। রাওনাফ মৃদু হাসে। অন্তরাকে নিয়ে আমার কেবিনে যা, আমি লামিয়ার সাথে কথা বলে আসছি। ওরা চলে যায়। রাওনাফ বলে, কোনো অসুবিধা নেই তো? নো ম্যান, অল ইজ ওয়েল। যেভাবে দুর্বল হয়ে পড়ছে সামিল খুব চিন্তা করছিল। আচ্ছা আমি যাই, আমার একটা ওটি আছে আধ ঘন্টা পর। রনফ শোনো। রাওনাফ লামিয়ার দিকে তাকায়। তোমার বউ আসবে কবে? আগামীকাল হয়তোবা। কেন? জাহাঙ্গীর একটা গেট টুগেদারের আয়োজন করেছে রিভানায়। রাওনাফ কিছু বলে না, মুচকি হেসে কেবিন থেকে বের হয়ে যায়। নিজের কেবিনের দিকে যেতে যেতে সে হাতের ফোনটার দিকে এক পলক তাকায়। তার কি একবার উর্বিকে ফোন করা উচিত? উর্বি কি কিছু মনে করবে? সবসময় আগ বাড়িয়ে সবকিছু তো রাওনাফই করে। না, ফোন দিয়ে কাজ নেই। যদি বাড়াবাড়ি ভাবে। নাবিল তার গিটারের সুর তুলছিল। শারমি এসে পাশে বসে। নতুন গানটা শোন আমার। শর্মি কোথায়? ওকে ডাক। শর্মি বিজি? কি করছে? পড়ছে? না, আন্টির সাথে কথা বলছে ফোনে। বাহ, চমৎকার। তা তুই আন্টি আন্টি করছিস কেন? ছোট মা বল। তা ছিল নিয়ে বলে নাবিল। শারমি নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল বলে ওঠে, শুনলাম রাফিকে নিয়ে রেস্তোরাঁয় ধরা খেয়েছিস হাসান স্যারের কাছে। শারমি ভয় পেয়ে বলে, তুই জানলি কিভাবে? আকিব বলেছে। আর এগোস না, বেয়াদব একটা। তোর নামে আজে বাজে কথা বলে বন্ধু মহলে, ওকে ব্লক করে দে। শারমি মুখ কালো করে বসে থাকে। নাবিলের মুখে সে এই বিষয়ে কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না। কিছু সময় পরে বলে, জানিস পাপার কাছে আন্টি কিছুই বলেনি এ ব্যাপারে। আমি তো অবাক হচ্ছি। আমি মোটেও হচ্ছে না। কেন বলতো? খুব সিম্পল। এটা হচ্ছে ওনার চাল। শর্মিকে হাত করছে, এখন তোকে হাত করতে যাচ্ছে, তারপর আমাকে করবে। শারমি চুপ করে নাবিলের কথা শুনে বিড়বিড় করে বলে, উনি অমন মহিলা নন নাবিলা, আমার মনে হয়। যেমন হোক, আমি আমার মাম্মির জায়গা কাউকে দিব না। কঠিন গলায় বলে নাবিল। দোতলা থেকে শর্মি খিকখিক হাসির শব্দ আসছে। সে উর্বির সাথে কথা বলছে। নাবিল মুখে চকারান্তর শব্দ করে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস? যাই গিয়ে ওকে কানের গোড়ায় একটা চড় মেরে আসি। শারমি অবাক হয়ে তার ভাইয়ের কর্মকাণ্ড দেখে। উর্বি হাঁটছে। অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। সে দুহাত দিয়ে হাতড়ে পথ খুঁজতে থাকে। তার ভয় ভয় করছে, গলা শুকিয়ে যাচ্ছে।
হঠাৎ পায়ের কাছ দিয়ে একটা সাপ চলে যায়। উর্বি জোরে চিৎকার দেয়। রানব এসে উর্বিকে ধরে। উর্বি ঠকঠক করে কাঁদতে থাকে। কিছু হবে না, ভয় পেও না, আমি আছি। উর্বি শান্ত হতে চেষ্টা করে। হঠাৎ পায়ে ঠান্ডা ঠান্ডা অনুভব করতে থাকে। নিচে তাকিয়ে দেখে আরেকটা সাপ। উর্বি জোরে চিৎকার দিয়ে উঠে বসে। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তবে শর্মি খিক খিক করে হাসছে। কি আন্টি, পায়ে কেমন ঠান্ডা দিলাম বলো? উর্বি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সে বিষয়টা বুঝতে 2 মিনিট সময় নেয়। আন্টি, তোমার সালোয়ার কামিজে একেবারে বাজে লাগছে, যাও গিয়ে মুখ হাত ধুয়ে শাড়ি পরো। উর্বির চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সত্যিই শর্মি তো এটা? আরে আন্টি, এভাবে ভয় পাচ্ছ কেন? সত্যিই এটা আমি শর্মি, তোমায় নিতে এসেছি দাদুর সাথে। উর্বি এবার বুঝতে পারে। আচ্ছা আন্টি, তোমার রুমটা এত সুন্দর করে গুছিয়ে রাখা কিভাবে? শর্মি ঘরের আশেপাশে দেখতে দেখতে বলে, তোমরা কখন এলে? মা কোথায়? দাদু, তোমার আম্মু আর ভাবির সাথে তোমাদের রান্নাঘরে। আমরা এসেছি ফজরের পরে, রাত 3টায় রওনা দিয়েছি আমরা। রাত 3টায়? হ্যাঁ, দাদু বললো ভোরে এসে খেজুরের রস খাবে, তাই এত তাড়াতাড়ি এলাম। আর কে কে এসেছে? আর কেউ না। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার পাপা আসেনি? ও মা, পাপা কিভাবে আসবে? পাপা তো রাজশাহী গেছে, তুমি জানো না আন্টি? উর্বি অবাক হয়ে বলে, না, রাজশাহী কি? সেখানে আমাদের হসপিটালের একটা শাখা খোলা হয়েছে, সেটা দেখতেই গিয়েছে, আজ বিকালে ফিরতে পারে। উর্বি কিছু না বলে ওয়াশরুমে ঢোকে। তার হঠাৎ করে এমন অদ্ভুত লাগছে কেন? তার অবচেতন মন কি চাইতো রওনা ফাঁসুক? রাওশানারা এক প্রকার জোর করেই উর্বিকে নিয়ে বিকেলে রওনা দেবে বলে সিদ্ধান্ত নেয়। লুৎফুন্নাহার কাঁদছেন। উর্বি তার কাছে গিয়ে বলে, বিয়ে দেওয়ার জন্য হাপিতাস করতে, এখন মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে বলে কাঁদছো? এক কাজ করো, তার চেয়ে আমাকে ডক্টরের থেকে ছাড়িয়ে নিয়ে আসলেই তো পারো, জীবন আর কাঁদতে হবে না। তোহরা চমকে ওঠে, উর্বির দিকে তাকায়। কি সর্বনেশে কথা! লুৎফুন্নাহা চোখ মুছে ফেলেন, বলেন, অনেক কপাল করে এমন শাশুড়ি পেয়েছিস, আর এমন ফালতু মজা করবি না কখনো। উর্বি বিড়বিড় করে বলে, হ্যাঁ তা ঠিক, কপাল করে শাশুড়িটাই পেয়েছি। তোহরা ব্যস্ত হয়ে পড়ে। সে উর্বির শ্বশুর বাড়ির জন্য নানা রকমের পিঠা প্যাক করে দিতে থাকে। লুৎফুন্নাহারের আদেশে রাওনাফের জন্য আলাদা করে সব দেয়। এসব করতে হবে না ভাবি, সে এসব খায় না, শুধু শুধু কষ্ট করবে। খাবে, তুই শুধু সামনে রাখিস। উর্বি ভাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরের দিকে যায়। রেডি হয়ে উর্বি দাঁড়িয়ে পড়ে। উপমা হাতের ফোনের স্ক্রিনে থেকে চোখ সরিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, অনেকক্ষণ ধরে দেখলাম আপু, আমার স্বামীর থেকে তোর স্বামী বেশি সুন্দর। উর্বি হাসতে হাসতে বিছানার একপাশে বসে মজার ছলে বলে, সান্ত্বনা দিচ্ছিস? মোটেও না, আসিফ মোটর থেকে রওনা ভাইয়া সুন্দর। উর্বি উপমার বাচ্চা সুলভ কথা শুনে হাসতে থাকে। উপমা বলে ওঠে, ওই উচ্ছ্বাসের থেকেও সুন্দর। বাক্যটা উচ্চারণ করে উপমা জিভ কাটে। মুখ ফসকে এটা কি বলে ফেলেছে সে। উর্বির চোখে মুখে কাঠিন্যতা ছেয়ে যায়। উপমা বোনের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, সরি আপু। উর্বি উঠে দ্রুত চলে যায় সেখান থেকে। নাবিলের রুমের বাইরে দাঁড়িয়ে উর্বি বারবার উকি দিচ্ছে। বিষয়টি নাবিল খেয়াল করেছে। সে আর কিছুক্ষণ অপেক্ষা করবে। যদি এই মহিলা এখান থেকে না সরে তাহলে সে আজ অনেক কঠিন কথা শোনাবে। উর্বি বাইরে থেকে বলে, নাবিল, আমি একটু আসবো? না। ঠান্ডা ভাবে বলে নাবিল। উর্বি নিজেকে জোকার মনে হচ্ছে। এভাবে মুখের ওপর না করে দিল। এই ছেলেটি আসলেই তেদর। এর মা কি এমন ছিল? রাওনাফকে দেখে তো এমন মনে হয় না। বোধ হয় এই ছেলেটি তার দাদির মতো হয়েছে। তার জেদ চেপে গিয়েছে। আজ তো এই ছেলেকে পিঠা খাইয়েই ছাড়বে। নাবিল, মালপোয়া খাবে? না, আপনি প্লিজ যান এখান থেকে। উর্বি ভেতরে ঢোকে। তার হাতে এক ট্রে ভর্তি পিঠা। নাবিল উঠে দাঁড়ায়। উর্বি বলতে থাকে, এই নাও পিঠা খাও। আমার মা তোমার নানু হয় তাই না? তোমার নানু বানিয়েছে, শুনলাম তোমার পিঠা খুব পছন্দ। আচ্ছা, আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? আমি যেতে বলছি আপনাকে। নিজেকে কি আমার মা ভাবতে শুরু করেছেন নাকি? মা না হই, সৎ মা তো। মাই তো হলাম একদিক থেকে, তাই না? উর্বিও দাঁতে দাঁত চেপে বলে, আজ এই জেদি ছেলেটার সাথে সামনাসামনি হিসেব হবে। নাবিল কপাল কুঁচকে তাকিয়ে থাকে। উর্বি বলতে থাকে, শোনো, আমাদের বাড়িতে কিন্তু পিঠা বানানোর লোক নেই। তুমি প্রায়ই দেখি পিঠার জন্য হা হুতাশ করো তোমার দাদুর কাছে। এই সুযোগটা মিস করবে না। নাবিল পিঠা দিকে তাকিয়ে বলে,
আমি আগে নাবিলের হলেই পিঠে ভর্তি ট্রে এতক্ষণে ডাস্টবিনে থাকতো। আপনি যান বলছি, প্লিজ। উর্বির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হাত থেকে পিঠার থালা টেবিলে ধপ করে রেখে চেঁচিয়ে ওঠে, এই ছেলে, তুমি কি ভাবো কি নিজেকে? হ্যাঁ, কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে। একটা ঠাটিয়ে চড় মারবো তোমাকে আমি। বড়দের সাথে কথা বলতে জানে না, খালি বইয়ের পড়া মুখস্থ করে মেধাবী। তোমার চেয়ে শর্মির ঢের বুঝদার। তোমার মাথা ভর্তি গোবর, কাঁচা গোবর। নাবিল হতবাক হয়ে তাকিয়ে থাকে। নাবিলের রুমের বাইরে সবাই ভিড় জমায়। উর্বি নাবিলের হাত ধরে টানতে টানতে বিছানায় নিয়ে বসায়। নাবিল অবাক চোখে তাকিয়ে আছে। উর্বির এই রূপের সাথে নাবিল পরিচিত নয়। উর্বি পিঠার থালা এনে নাবিলের হাতে দিয়ে একটা চেয়ার টেনে তার সামনে বসে, দাঁত কিড়মির করে বলে, প্রমিস বলছি, সবকটা পিঠা যদি শেষ না করো আমি এই ঘর থেকে যাব না, প্রমিস। রাগে উর্বির গলা কাঁপছে। নাবিল একবার পিঠার দিকে তাকায়, একবার উর্বির দিকে। তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে খুব। গটগট করতে করতে সবার দৃষ্টি উপেক্ষা করে উর্বি নাবিলের ঘর থেকে বের হয়। নাবিল বিছানায় চুপচাপ বসে আছে। তার পাশে রাখা পিঠার ট্রেটা পুরো খালি। উর্বি সবগুলো পিঠা খাইয়ে তবেই দম নিয়েছে। কি ভেবেছে সবাই? উর্বি বাজারে সস্তা দরের আলু পটল? সবাই সারা জীবন উর্বিকে কথা শুনিয়েছে, শুনিয়ে যাবে। ওই পিচ্চি ছেলেটা পর্যন্ত ধমক দিয়ে কথা বলে। এখন থেকে আর চলবে না এগুলো। এটা তোমার পাপার বাড়ি হলে এটা আমারও স্বামীর বাড়ি নাবিল। এখন থেকে একেবারে হাঙ্কি পাঙ্কি করলে এভাবেই শাস্তি দেবো আমি তোমাকে। বিড়বিড় করতে করতে উর্বি সিঁড়ি ভাঙতে থাকে। তার মেজাজ ভীষণ চটে আছে। কি বলছে সে নিজেও জানে না। হন্তদন্ত হয়ে নিজের ঘরের সামনে এসে সে দাঁড়িয়ে পড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘরের ভেতরে দৃষ্টি দিয়ে। রাউনাব উর্বিকে দেখে খাওয়া থামিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, আমি ভেবেছি আমার জন্য রেখেছো এগুলো। এগুলো আমার জন্য ছিল না। উর্বি কিছুক্ষণ অনর্থক তাকিয়ে থেকে হেসে ফেলে। সে এতক্ষণ রাউনাবকে পিঠে খেতে দেখেছিল। হাসি থামিয়ে বলে ওঠে, এগুলো আপনার জন্যই ছিল, আপনি খান। আমি তো শুধু দেখছিলাম একজন অতি স্বাস্থ্য সচেতন মানুষ কিভাবে আরাম করে এই তেল মিষ্টি পিঠা খাচ্ছে। ভালোই লাগছিল দেখতে। ভাবিনি আপনি খাবেন এগুলো। আমি তো আনতেই চাইনি, ভাবি জোর করে দিয়েছে। রাউনাব মুচকি হেসে বলে, তোমার মা দারুণ পিঠা বানায়। এরকম পিঠা অনেক বছর হয় খায়নি। নাবিলের মাম্মাও ঠিক এরকমই মজাদার পিঠা বানাতো। তার মতো পিঠা কেউ বানাতে পারতো না। শুধু পিঠা না, যে কোনো রান্না। উর্বি চুপ করে দাঁড়িয়ে থাকে। এমন সময় আমিরুন এসে ঘরের দরজায় দাঁড়ায়। রাউনাফকে উদ্দেশ্য করে বলে ওঠে, সুমনা আর ঝুমা আপায় আসছে বড় ভাইজান। দুলাভাইকে যতটা ভদ্রলোক মনে হয়, দুলাভাই কিন্তু অতটা ভদ্রলোক নয় উর্বি। সুমনার কথায় উর্বি এক পলক রাউনাফের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রাউনাফ স্তব্ধ হয়ে সুমনার দিকেই তাকিয়ে আছে। সুমনা রাউনাফকে বলতে থাকে, কি এভাবে কি দেখছেন? রাউনাফ কিছু না বলিয়ে কফির মগে চুমুক বসায়। সুমনা আর ঝুমুরকে সে খুব ভালো করে চেনে। এরা একবার যখন রাউনাফকে নিয়ে পড়েছে সহজে ছাড়বে না। তার চেয়ে এখান থেকে উঠে পড়া যাক। রাউনাফ হাত ঘড়ির দিকে তাকায়। সুমনা আর ঝুমুর হঠাৎ করে এসেছে রাউনাফের সাথে দেখা করতে, রাউনাফের স্ত্রীকে দেখতে। উর্বি বিনয়ের সাথে হেসে সুমনাকে বলে, বসুন আপনারা, আমি চা নিয়ে আসছি। ঝুমুর উর্বির হাত টেনে ধরে, হেসে বলে, আরে বসুন, চা পরে হবে। উর্বি বসে পড়ে। সুমনা বলতে থাকে, সত্যি কথাই বললাম, ওনাকে দেখতে শান্তশিষ্ট দেখাতে পারে, কিন্তু মোটেও তেমনটি নয়। আপাকে সবসময় ডোমিনেট করে রাখতো। খুব পজিটিভ, বলতে গেলে মাত্রারিক্ত পজিটিভ ছিল। ইনফ্যাক্ট আপাকে দুলাভাইয়ের কোনো ছেলে বন্ধুদের সাথেও কথা বলতে দিত না। রাউনাফ অবাক হয়ে সুমনার ফাজলামি টাইপের কথাগুলো শুনছে। সে আদৌ এমন ছিল না। উর্বি হাসি চেপে রেখে সুমনাকে বলে, ঠিক আছে, পরে শুনবো, বসুন আপনারা, আমি চা নিয়ে আসছি। উর্বি চলে যেতে রাউনাফ সুমনাকে কিছু বলতে যাবে, সুমনা বলে ওঠে, একটু ভাঙ্গচি দিচ্ছিলাম আপনার নামে দুলাভাই, আপনার বউয়ের কাছে। ঝুমুর বলতে থাকে, আপনার স্ত্রী খুবই চাপা স্বভাবের মনে হচ্ছে দুলাভাই। বড় আপা ছিল চঞ্চল। দুজন সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রের মানুষের সাথে সংসার করার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন। রাউনাফ মুখ চকারান্ত শব্দ করে বলে, থামবে তুমি, হাও চাল দিস। সুমনা ঝুমুর উচ্চ শব্দে হাসতে থাকে। রাউনাফ শুকনো হাসি হেসে বলে, হঠাৎ করে এলে যে, এত করে বলি তখন সাড়া দাও না। আপনার বউকে দেখতে এলাম, তাছাড়া আপনার সাথে কথাও ছিল।
রাউনাফের ভ্রু কুঞ্চিত হয়। ঝুমুরের দিকে তাকিয়ে বলে, কি কথা? বাবার প্রপার্টি ভাগ হয়েছে। আপার অংশ খুব শীঘ্রই তার ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিতে একটা পারিবারিক বৈঠক বসাতে চাইছি। আপনি যদি একটু সময় দিতেন। চায়ের ট্রে নিয়ে উর্বি ভেতরে ঢোকে। সবাই চুপ হয়ে যায়। উর্বি সবার মুখের দিকে তাকায়। তার একটু এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। সুমনা আর ঝুমুরের কত ব্যক্তিগত কথা থাকতে পারে তাদের আপার স্বামীর সাথে। উর্বির তৃতীয় পক্ষ হয়ে থাকার ইচ্ছে নেই। ঝুমুর উঠে দাঁড়িয়ে উর্বির হাত থেকে ট্রে নামিয়ে বলে, বসুন, আপনি আজ আপনার সাথে অনেক আড্ডা দিব। বিনয়ী হাসি হেসে ঝুমুর আর সুমনার হাতে চায়ের কাপ তুলে দিয়ে উর্বি বলে, আপনারা কথা বলুন, আমি আসছি। ঘর থেকে বেরিয়ে উর্বি সরাসরি নিচে চলে যায়। আজ যেহেতু একটু সময় পেয়েছে, রান্নাটা বরং সে নিজের হাতে করবে। অন্তরা বসে বসে টিভি দেখছিল। উর্বি দরজার বাইরে এসে বলে, আসবো। আসুন ভাবি। অন্তরা উঠে বসে। উর্বির হাতে এক বাটি কদবেল ভর্তা। বিছানার এক পাশে বসতে বসতে সে বলে, নাও এটা খাও। অন্তরা কদবেল মাখা দেখে খুশি হয়। তার আসলেই টক কিছু খেতে ইচ্ছে করছিল। সে বাটি থেকে ভর্তা তুলে মুখে দিতে দিতে বলে, আপনিও খান না ভাবি। না, এটা তোমার জন্য তোমার শাশুড়ি বানিয়েছে। এটা শুধু তুমিই খাবে। অন্তরা উর্বির দিকে অবাক হয়ে তাকায়। উর্বির মুখ হাসি হাসি, বলে ওঠে, কি একটা ম্যাজিক দেখো অন্তরা। নাতি নাতনি আসার খবর শুনলেই বাঙালি জাদ্রেল শাশুড়িগুলো গলে যায় পুরো। অন্তরা লাজুক হাসি হাসে। আজ থেকে রান্নাবান্নার ঝামেলা করবে না, মা আমাদের সাথে খেতে বলেছেন। অন্তরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মানে কি তার শাশুড়ি তাকে মেনে নিয়েছেন? যদিও মা বলেছেন বাবু হবার পরে তোমাদের আবার আলাদা থাকতে হবে, তবে আমি জানি মা নাতি নাতনির মুখ দেখলে আর তোমাদের দূরে সরিয়ে রাখবে না। উর্বি অন্তরার পাশ থেকে একটা নকশি কাঁথা উঠিয়ে বলে, এটা কি বাবুর জন্য করছিলে? তোমার ফোরটা তো হয়নি, তারাও আমি দেখিয়ে দিচ্ছি। অন্তরা উর্বির দিকে তাকিয়ে থাকে। তাদের জন্য যে মেয়েটার এত বড় ক্ষতি হলো, সেই মেয়েটা তাদের প্রতি কতটা আন্তরিক। অন্তরা উর্বিকে বলে, একটা কথা বলবো ভাবি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। ভাইয়াকে আপনি মেনে নিয়েছেন নিজের স্বামী হিসেবে? উর্বি হাসে। কিছুক্ষণ হেসে অন্তরার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আমাকে একটা কাঁথা দাও, আমিও বাবুর জন্য নকশি কাঁথা বানাবো। ঘুম ভাঙতেই গায়ের কাঁথার উপর ভারী কিছুর অস্তিত্ব টের পায় উর্বি। তার গায়ের উপর দুটো কমফোর্টার চাপানো। কাল রাতে হাড় কাঁপানোর শীতে উর্বি বড্ড ভুগেছিল। একটা কমফোর্টারে মানছিলই না যেন, কিন্তু অলসতার কারণে গুটিসুটি মেরেই ঘুমিয়েছিল। এটা রাউনাফ করিম খানের কাজ, উর্বি জানে। কমফোর্টার দুটো সরিয়ে উর্বি আনমনেই হাসে। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে সেদিকে চোখ যায়। হাত বাড়িয়ে ফোনটা নিতে স্ক্রিনে অচেনা নাম্বার দেখে উর্বি চমকায়। বুকের মধ্যে সেই চিরচেনা আতঙ্ক এসে ভর করে। একবার রিং হয়ে কেটে যায়। উর্বি ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। দ্বিতীয়বার আবারও ফোন বেজে উঠতেই কাঁপা কাঁপা হাতে উর্বি ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, আসসালামু আলাইকুম মৃদুলা আপা, আমি লিটন বলছিলাম। উর্বি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অস্ফুট স্বরে বলে, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপা, মনির ভাই মিটিং ফিক্সড করেছে, আপনি জানেন? জি জানি, আমি ঠিক সময় অফিসে পৌঁছে যাব। ঠিক আছে আপা, রাখছি। ফোনটা হুট করে সুইচ অফ করে হাত থেকে ফেলে চুপচাপ বসে থাকে উর্বি। মুখটা ক্রমশ ভার হয়ে উঠছে। হঠাৎ যেভাবে বসা ছিল সেভাবেই হাঁটুতে মাথা ঠেকিয়ে দেয়। কিছুক্ষণ ওভাবেই থাকে। হঠাৎ মাথায় কারো হাতের অস্তিত্ব টের পেতেই উর্বি মাথা তুলে তাকায়। রসনারা উর্বির দিকে তাকিয়ে নরম গলায় বলে, মাথা ঘুরাচ্ছে নাকি বৌমা? আজ তবে অফিস যেও না? উর্বি ম্লান হেসে বলে, মা ওটা আমার অফিস, এভাবে হুঠাৎ ছুটি নেওয়া যায় না। ঠিক আছে আমি। রসনারা হাতের ফোনটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, রনা ফোন করেছে, তোমার সাথে জরুরি কথা আছে নাকি, নাও ধরো। উর্বি খানিকটা অবাক হয়। ফোনটা হাতে নিতেই রসনারা ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি এক পলক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফোনটা কানে ধরে। ওপাশ থেকে রাউনাফের গলার আওয়াজ শোনা যায়। সে নিচু স্বরে উর্বিকে বলে, তুমি কি অসুস্থ নাকি? না তো। রাউনাফ কিছুক্ষণ চুপ থেকে বলে, উর্বি, তুমি কি বিকেলে ফ্রি আছো অফিস টাইমের পরে? আমার আবার কি কাজ? আমি তো বাড়িতেই থাকি। কেন বলুন তো? না মানে আমার কলিগরা অনেক দিন থেকেই বলছে গেট টুগেদারের কথা। আজ হুট করে আমায় না জানিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করেছে রিভানায়। খুব জোরাজোরি করছে, কি করব বুঝতে পারছি না। আমাকে আসতে হবে? নিচু স্বরে বলে ওঠে উর্বি।
হ্যাঁ, তবে তুমি না চাইলে দরকার নেই, পুরোটাই তোমার ইচ্ছে। আচ্ছা আমি আসবো। উর্বি, হ্যাঁ বলুন। ব্যাপারটা কি জটিল হয়ে যাচ্ছে তোমার মনে হয়? না, আর কেউ যাবে না এই বাড়ি থেকে। না, শুধু শর্মি আসবে, ওকে নিয়ে এসো, আমি গাড়ি পাঠিয়ে দেব। শর্মি দূরে দাঁড়িয়ে তার পরিচিত বন্ধুদের সাথে গল্প করছে। উর্বির মনে হচ্ছে উর্বি একটা ল্যাম্পপোস্ট, সে ঠিক ল্যাম্পপোস্টের মতোই দাঁড়িয়ে আছে। রাউনাফ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। পার্টিতে যে মহিলারা এসেছে তাদের একটিকেও উর্বির পছন্দ হয়নি, বিশেষ করে রাউনাফের বন্ধুদের স্ত্রীদের, যারা কোনো স্বাভাবিক মজাই করতে পারে না। মধ্যবয়সী মহিলা হিসেবে তাদের আচরণ বেমানান। এতক্ষণ সবাই উর্বিকে ঘিরে ধরেই দাঁড়িয়েছিল। 5 মিনিট হলেও উর্বিকে ছাড় দিয়েছে। লামিয়া উর্বির দিকে এগিয়ে আসে। উর্বির কাছে এই মহিলাকে ভালো লেগেছে। কি ব্যাপার উর্বি, এখানে দাঁড়িয়ে কেন? না এমনি। তোমার বুঝি বিরক্ত লাগছে এই পরিবেশ? রাউনাফকে পাঠিয়ে দেব? না না, তার দরকার নেই। রাউনাফ উর্বিদের দিকেই আসছে। লামিয়া বলে, আচ্ছা তোমার বর এদিকেই আসছে, আমি যাই। হ্যাঁ। উর্বি লামিয়াকে যেতে দেয় না। লামিয়া দাঁড়িয়ে থাকে। রাউনাফ এসে উর্বিকে বলে, শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, কেন বলুন তো? না, চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছো। এত আলো সব চোখে লাগছে আমার, আর কিছুই না। কিছু খেয়েছো? না, এখানের কিছুই আমার পছন্দ হচ্ছে না। কোনো পানীয় খেতে পারো, ভালো লাগবে। উর্বি চুপচাপ একটা গ্লাস উঠিয়ে নিতে রাউনাফ বলে ওঠে, ওটা যেখানে ছিল সেখানেই রাখো, ওটা খেও না। উর্বি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রাউনাফ সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, ব্লাডি ম্যারি। উর্বি হতভম্ব হয়ে হাতের গ্লাসের দিকে তাকায়, তারপর চুপচাপ গ্লাসটা রেখে দিয়ে ঘুরে রাউনাফের দিকে তাকিয়ে বলে, আপনারা খান। রাউনাফ থতমত খেয়ে যায়। পর মুহূর্তেই বলে ওঠে, আরে না না, এগুলো তো আমার কয়েকজন কলিগরা এনেছে, ওরা খ্রিস্টান। উর্বি সরু চোখে রাউনাফকে দেখছে। রাউনাফ মিনমিন করে বলে, ডোন্ট জাজ মি, আমি জীবনে একটা সিগারেটও খেয়ে দেখিনি। পাশ থেকে লামিয়া উচ্চ শব্দে হেসে ওঠে। রাউনাফ আর উর্বি তার দিকেই তাকায়। লামিয়া বলতে থাকে, সিরিয়াসলি রাউনাফ, তোমাদের দুজনের এই সিনটা কতটা কিউট বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কোনো প্রেমিক বা প্রেমিকার কাছে সিগারেট খাওয়া নিয়ে কৈফত দিচ্ছে। রাউনাফ আর উর্বি চমকে ওঠে। তারপর বিব্রত ভঙ্গিতে একে অপরের দিকে তাকায়। উর্বি মাথা নিচু করে অন্যদিকে চলে যায়। লামিয়া উচ্চ শব্দে হাসতেই থাকে। রাউনাফ দাঁড়িয়ে থাকে বোকার মতো। সে কি আসলেই কৈফিয়ত দিচ্ছিল উর্বির কাছে? কিন্তু কেন? অনুষ্ঠান শেষে উর্বিরা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাউনাফ গাড়ি চালাচ্ছে। উর্বি আর শর্মি পেছনে বসে গল্প করছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শর্মি বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ছই। সে উর্বিকেও বলে ছুতে। উর্বি ধমক দিয়ে শর্মির হাত ভেতরে টেনে আনে এবং গাড়ি জানালার কাঁচ উঠিয়ে দেয়। রাউনাফ মিররে তাদের দেখে। শর্মি হাতের পানি উর্বির মুখে ছিটিয়ে দিয়ে খিক খিক করে হাসে। উর্বি টিস্যু দিয়ে শর্মির হাত মুছিয়ে দেয়। রাউনাফের কাছে শর্মির সে হাসি শুনতে বড্ড ভালো লাগে। তার চোখে হঠাৎ শর্মির প্রতি উর্বির অদৃশ্য একটা অধিকার বোধ ধরা পড়ে। রাউনাফ তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। 10টায় পরীক্ষা শুরু হবে। এখন 8টা বেজে গিয়েছে। হাতে মাত্র 2 ঘন্টা বাকি। সে তার ছেলে মেয়েকে তাড়া দিচ্ছে। কি হয়নি তোমাদের এখনো? আরে তাড়াতাড়ি করো, রাস্তায় জ্যাম থাকতে পারে, কুইক। আজ নাবিল আর সায়মীর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। নাবিল সায়মী তাদের দাদুর ঘরে দাদুর থেকে দোয়া চাইতে এসেছে। রাউসানারা তার নাতি নাতনির কপালে চুমু এঁকে দেয়। রাউনাফ নিচতলায় দাঁড়িয়ে চেঁচায়, কি তোমাদের হলো? আরে জ্যাম পড়ে গেলে কিন্তু বিপদ হবে, তাড়াতাড়ি। নাবিল সায়মীর দিকে তাকিয়ে বলে, চল, এই লোক মনে হচ্ছে এখানে থামবে না। দুজন নিচে নেমে আসে। নাবিল বলে, সব নিয়েছিস তো গুছিয়ে? নিয়েছি। এই নে তোর ফাইল, চেক করে নে। নিজেরটা তো নিজেই গুছিয়ে নিতে পারিস না। নাবিল আর সায়মীর নিচে নেমে সবার থেকে দোয়া নেয়। উর্বি দূরে দাঁড়িয়ে আছে। সায়মী এসে উর্বির কাছে দোয়া চাইলে নাবিল মুখ ভার করে দাঁড়িয়ে থাকে এক কোণে। ওরা গাড়িতে উঠলে উর্বি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পুরো ঘর এলোমেলো হয়ে আছে। সব আমিরুনকে নিয়ে গোছাতে হবে আজ। কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় মোটামুটি জ্যাম ছিল। নাবিল সায়মীকে কেন্দ্রের গেটে ছেড়ে দিয়ে রাউনাফ বাড়ির পথে রওনা দেয়। হাতে এখনো 45 মিনিট বাকি আছে। সে আগেই চলে এসেছে। তাকে চেম্বারে বসতে হবে। কিছুক্ষণ যেতে না যেতেই রাস্তায় ভয়াবহ জ্যাম লেগে যায়। রাউনাফ মেজাজ খারাপ করে গাড়িতে বসে আছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। উর্বি এখন তাকে ফোন দিচ্ছে কেন? সে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই উর্বির গলা শোনা যায়। আপনি কোথায়?
আপনি শিগগির বাসায় আসুন, নয়তো অঘটন ঘটে যাবে। কি হয়েছে? ধীরে সুস্থ বলো। নাবিলের রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড বাড়িতেই রেখে গিয়েছে। হোয়াট? রাউনাফের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখন কি করবে সে? কি হবে তার ছেলের? রাউনাফ নিজেকে যথাসাধ্য ঠান্ডা রেখে বলে, বাড়িতে সামিউল আছে? না তো, উনি সেই কখন বেরিয়েছে, এখন কি করব? আমি বুঝতে পারছি না, আমি মাঝ রাস্তায় জ্যামে আটকাছি, কিছুই বুঝতে পারছি না। পূর্বে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, শুনুন, আপনি শান্ত থাকুন, আমি বাড়ি থেকে এক্ষুনি বের হচ্ছি, আমি আপনাকে জানাবো। রাউনাফ কিছু বলার আগেই উর্বি ফোন কেটে দেয়। তার হাতে সময় নেই। সে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি ভেঙে নিচে নামছে। আজ সময়ের সাথে তাকে পাল্লা দিতে হবে। সায়মি কাঁদছে, বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদছে। নাবিল বুঝতে পারছে না সে সায়মির ওপর রাগ দেখাবে, নাকি ওকে একটা ঠাটিয়ে চড় মারবে, নাকি ওর কান্না থামাবে। কেন্দ্রের ভেতরে তাদের দুজনকে ঘিরে ছোটখাটো জটলা। দুজন পরীক্ষার্থী তাদের প্রয়োজনীয় কাগজপত্রই নিয়ে আসেনি সাথে করে। দুজন পুলিশ এসে তাদের সাথে কথা বলেছে। এই মুহূর্তে নাবিল একটা কাজই করতে পারে, তার বাবাকে ফোন দেওয়া। সে পুলিশের সাহায্য নিয়ে রাউনাফকে ফোন দেয়। রাউনাফ ফোন রিসিভ করে। গলার স্বর স্বাভাবিক রেখেই নাবিল বলে,